হ্যালো ক্লাস, আজকে আমরা ফার্স্ট শুরু করছি 14টি থিওরি পেপার। ফার্স্ট টপিক দিয়ে আজকে স্টার্ট করছি, ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার। ফার্স্টে জানতে হবে হোয়াট ইজ হ্যাজার্ড অ্যান্ড হোয়াট ইজ ডিজাস্টার। Hazard can be defined as a potentially damaging physical event, social and economic disruption or environmental degradation. Hazard may be defined as a dangerous condition or event that threat or have the potential for causing injury to life or damage to property or the environment. হ্যাঁ, আচ্ছা, আমরা দেখবে ম্যাক্সিমাম সময় বলি যে ডিজাস্টার হয়েছে একটা, বাংলায় বলে হচ্ছে দুর্যোগ এবং বিপর্যয়। আপাতত আমরা দুর্যোগে দাঁড়িয়েছি। হ্যাজার্ড হ্যাজার্ড হচ্ছে দুর্যোগ মানে কোনো একটা জায়গায় যদি কোনো একটা ফিজিক্যাল ইভেন্ট হতে পারে বা কোনো ম্যানমেড ইভেন্টও হতে পারে, যেটা সেখানে হঠাৎ করে এসছে এবং তার আগের কোনো নোটিফিকেশন ছিল না, আসার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু সেটার একটা পোটেনশিয়ালিটি রয়েছে, সেটা হিউম্যান লাইফের ওপরে থ্রেট হতে পারে বা প্রপার্টির ওপর থ্রেট হতে পারে, সেটাই হলো হ্যাজার্ড। এবং এনভায়রনমেন্টের উপর থ্রেট হতে পারে, ঠিক আছে, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন করতে পারে, সেটাই হলো হ্যাজার্ড। অ্যাকচুয়ালি হ্যাজার্ড এবং ডিজাস্টারের মধ্যে বেসিক ডিফারেন্স হলো এটাই, হ্যাজার্ড সমস্ত রকম ন্যাচারাল ইভেন্ট যেগুলো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন করতে পারে তাদেরকে বলে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ ধরা যাক একটা ওশানের মধ্যে একটা একটা আইল্যান্ডে সাইক্লোন গিয়ে আছড়ে পড়লো, তো তখন সেটা অনলি হ্যাজার্ড, দ্যাট ইজ নট ডিজাস্টার। কেন ডিজাস্টার নয়? ডিজাস্টার তখন বলবো যখন সেটা হিউম্যান লাইফের জন্য একটা প্রবলেম ক্রিয়েট করবে। যেহেতু সেই আইল্যান্ডে কোনো হিউম্যান সেটেলমেন্ট নেই, যেহেতু কেউ সেখানে রিসাইড করে না, থাকে না, অনলি এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হলো সেই সাইক্লোনটার ফলে। হতে পারে সেখানকার ফরেস্ট লাইফ ডিগ্রেড করলো, সেখানে ফ্লোরা ফনা হ্যাম্পার হলো, বাট হিউম্যান লাইফকে সেটা কোনোভাবে ক্ষতি করলো না, তখন সেটা হলো only hazard. Okay, the word hazard owes its origin to the word hazard in old French and azhar in Arabic, meaning chance or luck. Luck এই জন্যই বলা হচ্ছে কারণ হ্যাজার্ড আজকের দিনে আমরা অনেক উন্নত নানা রকম প্রেডিকশন করতে পারি, অনেক স্যাটেলাইট সিস্টেম এসে গেছে, বাট বেশ কিছুদিন আগেই, আজ থেকে 20 বছর আগেও কিন্তু এত অ্যাডভান্সমেন্ট আমাদের লাইফে ছিল না, আমরা কিন্তু খুব একটা ভালো প্রেডিকশন করতে পারতাম না। এবং আমার মনে আছে আমার ছোটবেলায় একজন আমাদের মানে ক্যালকাটার যে ওয়েদার, আলিপুর আবহাওয়া অফিস যেটাকে বলি, তো সেখানে একজন ছিলেন, তখন তিনি যে কোনো রকম প্রেডিকশনের ক্ষেত্রে, কলকাতার প্রেডিকশনের ক্ষেত্রে তিনি আসতেন, এবং তার নামটা কি ছিল মনে নেই, তার সারনেম ছিল গোলদার। তো আমি তখন ছোট ছিলাম, তো সকলেই মজা করে বলতো গোলদার সবসময় গোল দেয়, মানে সে যাই বলতো কিছুই মেলে না। তো তার একটাই কারণ সেই সময় এখনকার মতন এত ভালো প্রেডিকশন সিস্টেম ছিল না, এখন অনেক বেটার, অনেক বেটার হয়ে গেছে, সেই জন্য যা বলে মোটামুটি মিলে যায়। আর তখন যা বলতো কিচ্ছু মিলতো না, সব উল্টো পাল্টা হতো। যেদিনকে বলতো বৃষ্টি হবে সেদিনকে কোনোদিনও বৃষ্টি হতো না, যেদিনকে বলতো আজকে বৃষ্টি কখনো হবে না সেদিনকে অবশ্যই বৃষ্টি হতো। তো এটা 20 বছর আগেকার ঘটনা বলছি। এরও আগে যদি চলে যাও 50 বছর আগে, তখন তো কিছুই প্রেডিকশন করা যেত না, কোনো প্রেডিকশনই ছিল না। এবং 50 বছর আগে থেকে অ্যাডভান্সমেন্টটা শুরু হলো, যবে থেকে স্যাটেলাইট সিস্টেম, নানা রকমের স্যাটেলাইট পাঠানো শুরু করলো, এবং তারা অলওয়েজ স্যাটেলাইট ইমেজের মাধ্যমে সব সময় নজরদারি চালানো শুরু করলো, তখন থেকে ধীরে 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 এই যে প্রেডিকশন যে সিস্টেমটা তার উন্নতি হতে শুরু করলো। তো হ্যাজার্ড তাই জন্য তখন, মানে যখন ফার্স্ট হ্যাজার্ড বলা হলো, তখন কিন্তু এটাকে লাক এর সাথেই একটা তুলনা করা হয়েছিল, যে এটা পুরোপুরি একটা লাক বাই চান্সের মতন ইভেন্ট, যে কখন আসবে কিছু প্রেডিকশন করা যাবে না, প্রেডিক্ট করা যায় না, হঠাৎ করে আসে, এবং সেটা যেখানে আসবে সেখানে যদি হিউম্যান লাইফ থাকে তো তার উপর লস আসবে, আর না হলে যদি হিউম্যান লাইফ না থাকে তাহলে সেখানে অন্যান্য যে ফরেস্ট লাইফ আছে বা অন্যান্য এনভায়রনমেন্ট যা আছে তার উপর সেটা এফেক্ট ফেলবে।
হ্যাজার্ড এক্সাম্পল হতে পারে অ্যাবসেন্স অফ রেইন। হ্যাঁ, অ্যাবসেন্স অফ রেইনও কিন্তু এটা হ্যাজার্ড। অ্যাবসেন্স অফ রেইনে ড্রট হয়, খরা। ড্রট মানে হলো খরা। অনেকদিন বৃষ্টি না হলে কি হবে? খরা হবে। আমাদের ইন্ডিয়াতেও হয়, আমরা দেখি। আবার অ্যাবান্ডেন্স অফ রেইন, আবার এটাও আমরা দেখি যে প্রচুর বৃষ্টি হলো, যেটা এই বছর হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই। যখন বৃষ্টি হওয়ার কথা নয়, এখন যেমন বৃষ্টিটা আস্তে আস্তে কমে যাওয়ার কথা, এই দুদিন আগেও আবার বৃষ্টি শুরু হয়েছিল। নিম্নচাপ হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। তো এতে যেটা হচ্ছে, ফ্লাড কন্ডিশন ক্রিয়েট হচ্ছে, ফ্লাড হয়ে যাচ্ছে। এই তো কদিন আগে, 1-1.5 মাস আগের কথা, আসামে কি বিশাল একটা ফ্লাড হলো। তো ফ্লাড, বেশি বৃষ্টি হলে ফ্লাড হবে, বৃষ্টি না হলে ড্রট হবে। এছাড়া হ্যাজার্ড কি? কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং প্লান্টস নিয়ার সেটেলমেন্টস এন্ড ইনকারেক্ট এগ্রিকালচারাল টেকনিক্স, এগুলো সব হ্যাজার্ড। ম্যানুফ্যাকচারিং প্লান্ট থেকে অনেক সময় কেমিক্যাল রিলিজ হয়ে অনেক রকমের, যেমন ভোপালের, তোমরা জানো নিশ্চয়ই, ভোপাল গ্যাস ট্র্যাজেডি, যেটা ভোপালের গ্যাস, একটা ফ্যাক্টরি ছিল, একটা প্লান্ট ছিল, সেখান থেকে গ্যাস লিক হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছিল। and incorrect agricultural techniques, incorrect agricultural techniques এর মধ্যে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ, তারপর যেগুলো হার্মফুল কিছু ফার্টিলাইজার আমাদের শরীরের পক্ষে, সেগুলো ইউজ, এবং সেগুলো অনেক সময় থাকে, যেমন একটা ঘটনা ঘটেছিল জাপানে। জাপানে এগ্রিকালচারাল টেকনিক্স এর মধ্যে এমন একটা ফার্টিলাইজার ইউজ করা হচ্ছিল, তার মধ্যে মার্কারির পরিমাণ খুব বেশি ছিল, এবং তার সাথে পাশে একটা মার্কারির প্লান্ট ছিল, কেমিক্যাল প্লান্ট ছিল। দুটো থেকেই মার্কারি লিক করে কিছুটা সয়েলের মধ্যে চলে যায়, এবং সেই মার্কারি খেয়ে মানুষজন অসুস্থ হয়ে পড়ে, প্লাস সেই মার্কারি জলের মধ্যে মিশে প্রচুর ফিশ মারা যায়, প্রচুর ফিশ মারা গেছিল। তো সেটাও কিন্তু আছে। এগুলো সবই কাইন্ড অফ হ্যাজার্ডস, এবং সেটা যখন মানুষকে এফেক্ট করবে তখন সেটা ডিজাস্টার হয়ে যাবে, সেটা দেখবো এক্ষুনি। হ্যাজার্ডস ক্যান বি ক্রিয়েশন অফ ম্যান অর দ্য এনভায়রনমেন্ট। ম্যান দ্বারাও হতে পারে, ম্যান মেড হ্যাজার্ড, বা এনভায়রনমেন্ট দ্বারাও হতে পারে, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড। হ্যাজার্ডের ক্লাসিফিকেশন গুলো দেখে নিই। ফার্স্টে হচ্ছে টেরেস্ট্রিয়াল হ্যাজার্ডস। টেরেস্ট্রিয়াল মিন্স যেটা পৃথিবীর ইনসাইড দ্য আর্থ অর ইটস অ্যাটমসফিয়ার, আর্থের ভেতরে বা আর্থের ক্রাস্টের ওপর বা অ্যাটমসফেরিক কোনো ইভেন্টের জন্য হ্যাজার্ড হলে তাকে আমরা বলবো টেরেস্ট্রিয়াল হ্যাজার্ডস। টেরেস্ট্রিয়াল হ্যাজার্ডস আবার দুটো রয়েছে, একটা এন্ডোজেনিক, একটা এক্সোজেনিক। এই দুটো টার্ম তোমরা নিশ্চয়ই আগে শুনেছো। এন্ডোজেনিক মানে যেটা ক্রাস্টের ভেতরে যেটা হয়, মানে পৃথিবীর অভ্যন্তরে, হ্যাঁ, উইদিন দ্য আর্থ ক্রাস্ট, ক্রাস্টের মধ্যে যদি কিছু হয়, যেমন ভলক্যানিক অ্যাক্টিভিটি, তারপরে আর্থকোয়েক, এই টাইপের, এগুলো, এইসব ইভেন্ট গুলো হলে তখন তাকে বলি এন্ডোজেনিক হ্যাজার্ডস। আর এক্সোজেনিক হ্যাজার্ডস মানে ক্রাস্টের বাইরে, ক্রাস্টের বাইরে যেসব হ্যাজার্ডস, যেসব ফিজিক্যাল ইভেন্ট গুলো হয় তাদেরকে আমরা বলি এক্সোজেনিক হ্যাজার্ডস। ওকে, এক্সোজেনিক হ্যাজার্ডস এর আবার অনেকগুলো ক্যাটাগরি আছে। ফার্স্ট ক্যাটাগরি ইজ অ্যাটমসফেরিক হ্যাজার্ডস। অ্যাটমসফেরিক হ্যাজার্ডস এর মধ্যে বুঝতেই পারছো যে কোনো ন্যাচারাল ইভেন্ট, যেমন সাইক্লোন, টর্নেডো, ড্রটস, ফ্লাড, থান্ডারস্টর্ম, হেইলস্টর্ম, কোল্ড ওয়েভ, এগুলো সব হলো অ্যাটমসফেরিক হ্যাজার্ডস। হাইড্রোস্ফেরিক হ্যাজার্ডস, হাইড্রোস্ফেরিক মানে ওশান রিলেটেড, ওশানের সাথে সম্পর্কিত কোনো হ্যাজার্ড হলে সেটা হাইড্রোস্ফেরিক হ্যাজার্ডস, যেমন ওয়েভ কারেন্ট, সুনামি, ফ্লাড, এগুলো সব হাইড্রোস্ফেরিক হ্যাজার্ডস। নেক্সট হচ্ছে লিথোস্ফেরিক হ্যাজার্ড। লিথোস্ফেরিক মানে, লিথোস্ফিয়ার তো জানো যে ক্রাস্ট, যেটা ক্রাস্টের যে লেয়ারটা, সেটাকেই আমরা বলি লিথোস্ফিয়ার। তো লিথোস্ফিয়ারে যে সবগুলো হয়, মানে যেগুলো লিথোস্ফিয়ার রিজিয়নে, ক্রাস্টাল যে রিজিয়ন যেটাকে আমরা বলি, সেটা সেখানে যে যে ফিজিক্যাল ইভেন্ট গুলো হয়, সেগুলো যখন কোনো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন করে তখন তাকে বলে লিথোস্ফেরিক হ্যাজার্ডস। যেমন ল্যান্ডস্লাইডস, হ্যাঁ, ওয়েদারিং, ইরোশন, অ্যাভালাঞ্চ, অ্যাভালাঞ্চ যেমন ভীষণ ক্ষতি করে মাঝে মাঝে, ল্যান্ডস্লাইডও তাই। সিঙ্কহোলস, সিঙ্কহোলস তো নিশ্চয়ই শুনেছো তোমরা টার্মটা, যেসব জায়গায় কার্সড রিজিয়ন আছে। কার্সড রিজিয়ন মানে চুনাপাথর রিজিয়ন, বাংলায় বলে চুনাপাথর রিজিয়ন। যেসব জায়গায় চুনাপাথরের তৈরি, সেই সব জায়গায় কি হয়, জল দিয়ে ইরোড হতে হতে, সমানে ক্ষয়প্রাপ্ত হতে হতে সেখানে সিঙ্কহোল তৈরি হয়। তো সিঙ্কহোল হঠাৎ করে যদি তৈরি হয়, সেটা এরকম ল্যান্ডস্লাইডের মতন ধসে যায় জায়গাটা, তো সেটা হলেও কিন্তু সেটা ওয়ান টাইপ অফ হ্যাজার্ড।
এই সিঙ্কহোলের ব্যাপারটা কি বলছে দেখো, ক্যালসিয়াম কার্বনেট ইনসাইড দ্য সারফেস অফ দ্য আর্থ ইজ ডিসলভড বাই দ্য আন্ডারগ্রাউন্ড রানিং ওয়াটার অ্যান্ড টেকেন অ্যাওয়ে উইথ ইট ক্রিয়েটিং হোলস। মানে জল থাকলেই সেটা দিয়ে ক্ষয়ে ক্ষয়ে ওই যেসব জায়গায় চুনা পাথর থাকে বা কার্স্ট রিজিয়ন যেগুলো থাকে সেই সব জায়গায় ওগুলো ক্ষয়ে বেরিয়ে যায়, ইরোড হয়ে বেরিয়ে যায়। তো তখন কি হয়, ওই জায়গাটা ভেতরটা তো হোল হয়ে যায়, তো তখন ওপরের যে ল্যান্ডটা থাকে সেটা সাবসাইড করে, ভেতরের দিকে ঢুকে যায়। তো তখন সেটাকে বলে, তখন সেটা সিঙ্কহোল ক্রিয়েট করে, তখন কিন্তু সেটা ওয়ান টাইপ অফ হ্যাজার্ড, সেটা ওয়ান টাইপ অফ ল্যান্ডস্লাইড, বাট ল্যান্ডস্লাইডের মতন ঘটনাটা ঘটলে ওটাকে ল্যান্ডস্লাইড বলা চলে না, ওটা টোটালটাই ইরোশনের জন্য হয়। নেক্সট হচ্ছে বায়োটিক হ্যাজার্ডস। বায়োটিক হ্যাজার্ডস এর মধ্যে ফ্লোরাল হ্যাজার্ডস, ফনাল হ্যাজার্ডস। ফ্লোরাল হ্যাজার্ডস মানে হয়তো কোনো ডিজিজ হলো, হ্যাঁ, ফ্লোরাল মানে পুরো প্লান্ট কমিউনিটি সবার মধ্যে সেই ডিজিজটা ছড়িয়ে পড়লো এবং প্লান্ট কমিউনিটি মারা গেল, তো এটা হতে পারে, এটা অনেক সময় দেখা যায় হয়। এছাড়া ফনাল হ্যাজার্ড সেম ওয়েতেই কোনো ডিজিজ বা কোনো ভাইরাস বা কোনো কিছু ফনাল যত অ্যানিমালস আছে তাদের মধ্যে ছড়িয়ে পড়লো, সেটা ওয়ান টাইপ অফ ফনাল হ্যাজার্ডস। নেক্সট হচ্ছে অ্যানথ্রোপোজেনিক হ্যাজার্ডস, যেটা মানুষের তৈরি হ্যাজার্ডস, যেমন ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়ে আর্থকোয়েক, ল্যান্ডস্লাইড, ইরোশন। কি করে এখন প্রশ্ন করতে পারো যে আর্থকোয়েক, ল্যান্ডস্লাইড এগুলো কি করে ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে ম্যান ইনডিউসড হ্যাজার্ড হলো? আর্থকোয়েক বা ল্যান্ডস্লাইড এই টাইপের হ্যাজার্ড গুলো অনেক সময় মানুষের হাত থাকে। কিরকম? যদি মানুষ খুব বড় বড় ড্যাম তৈরি করে, অনেক সময় দেখা যায় খুব ভালনারেবল কোনো রিজিয়নে যদি ড্যাম তৈরি হয়, প্লাস ড্যামের যে রিজার্ভারটা পিছন দিকে থাকে এবং সেখানে যে জল জমতে থাকে, এবং সেই জল জমার ফলে অনেক সময় দেখা যায় ব্যালেন্স, খুব ভালনারেবল রিজিয়ন যেহেতু, ওটা যেহেতু এমনি হয়তো প্লেট টেকটনিকের দিক থেকে টেকটনিক্যালি খুব ভালনারেবল রিজিয়ন, তো তখন ওই জলটা জমতে থাকা একটা বিশাল বড় প্রেসার পড়তে শুরু করে ওই টেকটনিক ভালনারেবল রিজিয়নের ওপর, তো তখন দেখা যায় হয়তো আর্থকোয়েক হলো। তো এটা কিন্তু পুরোপুরি ম্যান ইনডিউস, যদি ড্যামটা দেওয়া না হতো তাহলে হয়তো আর্থকোয়েকটা হতো না। প্লাস আরো একটা জিনিস বলি, দেখবে আজকাল পাহাড়ি অঞ্চলে মাউন্টেনাস রিজিয়নে বম্বিং করে করে রাস্তা তৈরি করা হয়। তো বম্বিং করার সময় ডিনামাইট ফাটিয়ে ফাটিয়ে রাস্তা তৈরি করে, তো ডিনামাইট ফাটানোর সময় কিন্তু খুব খুব খেয়াল রাখতে হয় যে খেয়ালটা এমন ভাবে রাখতে হয় যাতে ল্যান্ডস্লাইড না নামে। কারণ যদি খুব বেশি জোরে কম্পন হয় তাহলে কিন্তু ল্যান্ডস্লাইড হয়ে যেতে পারে, এবং সেখানকার স্লোপ স্টেবিলিটিও দেখতে হয় যে কতখানি জোর অবধি কম্পন বা কতখানি জোর অবধি এটা ভালনারেবল, এটা যদি খুব স্লোপ স্টেবিলিটি না থাকে তাহলে সেখানে ডিনামাইট ফাটানো যাবে না। প্লাস তোমরা নিশ্চয়ই বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গায় গেছো, দেখবে ওইসব জায়গায় এখন আজকাল প্রচন্ড পরিমাণে পাহাড় কেটে রক মাইনিং করা হচ্ছে। রক মাইনিং মানে যে স্টোন চিপস আমরা ইউজ করি না বাড়ি ঘর তৈরিতে, তো সেই স্টোন চিপস গুলো কিন্তু কোথা থেকে আসে? সে পাহাড় কেটে, পাহাড় ফাটিয়ে ওখান থেকে ছোট ছোট টুকরো টুকরো স্টোন চিপস তৈরি করা হয়, তো ওটাকে বলে রক মাইনিং। তো সেই সব রক মাইনিং করতেও কিন্তু ডিনামাইট ফাটানো হয়, তো ওতেও কিন্তু তখন দেখা যায় ওই এত জোর হয়তো কম্পন হলো, কারণ সেগুলো একটাও গভর্নমেন্ট কন্ট্রোল করে না, সেগুলো সবই প্রাইভেট এবং ম্যাক্সিমামই ইললিগাল। ওকে, তো তাতে কিন্তু অনেক সময় দেখা যায় আর্থকোয়েক হলো বা ল্যান্ডস্লাইড হলো। তাই ম্যান ইনডিউসড এর মধ্যে আর্থকোয়েক, ল্যান্ডস্লাইড এগুলো সবই পড়ে। নেক্সট হচ্ছে কেমিক্যাল রিলিজ অফ টক্সিক কেমিক্যাল, নিউক্লিয়ার এক্সপ্লোশন, এগুলো তো বুঝতেই পারছো। বায়োলজিক্যালের মধ্যে ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন মানে নিশ্চয়ই জানো এই প্রসেসটা। ইউট্রোফিকেশন হচ্ছে, ধরা যাক কোনো একটা পন্ড বা কোনো একটা এমন একটা জায়গা যেখানে হয়তো ওয়াটারের ফ্লো নেই, মানে কারেন্ট অফ ওয়াটার নেই, মানে ওয়াটারের স্রোত নেই, জলের স্রোত নেই, মানে এমন কোনো আবদ্ধ জায়গা, ক্লোজড কোনো ওয়াটার সিস্টেম, কোনো পন্ড হতে পারে, কোনো বড় লেক হতে পারে। তো সেই জায়গায় যেহেতু কোনো ওয়াটারের কারেন্ট নেই বা কোনো স্রোত নেই বা বাইরে থেকে সমানতালে ওয়াটার আসে না, ওখানে রিচার্জ বা ডিসচার্জ হয় না, তাই জন্য কি হচ্ছে, ওই জলে যদি সমান তালে কাপড় কাচা, বাসন মাজা এই টাইপের কাজ করা হয়, তাহলে কি হয়, ডিটারজেন্ট, হ্যাঁ, এই সেই ডিটারজেন্ট গুলো খুব টক্সিক মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, সেগুলো যদি সমানে জলের সাথে মিশতে থাকে, তো জলের মধ্যে তখন কি হয়, অক্সিজেন কমে যায়।
হ্যাঁ, এবং এত বেশি, সরি অক্সিজেন কমে যায় বললাম, অক্সিজেন বেড়ে যায়, এত বেশি বেড়ে যায় যে ওখানে ভেতরের যে তোমার মাছ বা অন্যান্য যেসব ফনাল স্পিসিস গুলো, তারা বেঁচে থাকতে পারে না, বরঞ্চ সেই অক্সিজেন বেড়ে যাওয়াটাকে কাজে লাগিয়ে কচুরিপানার মতন প্লান্ট বা শালুক, কচুরিপানা এই টাইপের মারাত্মক বাজে প্লান্ট এরা বেড়ে উঠতে শুরু করে। বাজে কেন বলছি? এর কারণ এরা যেখানে হয়, এরা আশেপাশের সমস্ত প্লান্টকে মেরে ফেলে, প্লাস সব জায়গায় ওরা নিজেরাই বংশ বিস্তার করে ফেলে। তো সেই জন্য এরা ওয়ান টাইপ অফ কিলিং, মানে কিলার প্লান্ট বলা যেতে পারে, কিলার প্লান্ট। ওকে, এরা ওই এক্সেস অক্সিজেনটাকে নিয়ে ওরা সমানে হুড়হুড় করে চারিদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু বাকি অন্যান্য স্পিসিস গুলো মারা যেতে থাকে। তো এটা হচ্ছে ইউট্রোফিকেশন। এছাড়া পপুলেশন এক্সপ্লোশন তো বুঝতেই পারছো, জনসংখ্যা অনেক বেশি বেড়ে যাওয়া। এক্সট্রাটেরেস্ট্রিয়াল হ্যাজার্ডস, এক্সট্রাটেরেস্ট্রিয়াল মানে যদি অনেক সময় হয় না যে অনেক সময় আমাদের ইয়ে থাকে, আমাদের বলে যে একটা হয়তো মিটিয়ার্স, হ্যাঁ মিটিয়ার্স মানে হলো উল্কা, বা এরকম উল্কা হয়তো আছড়ে পড়বে, এরকম দেখবে মাঝে মাঝেই দেয় যে উল্কা আছড়ে পড়বে, এবং তারপর বলে না উল্কাটা আছড়ে পড়েনি, সেটা হয়তো পাশ কাটিয়ে চলে গেছে, বা পড়লেও হয়তো কোনো ওশানে গিয়ে পড়েছে। তো লাস্ট আমার যতদূর মনে পড়ছে 5-6 বছর আগে হবে, গ্রিনল্যান্ডে একটা মিটিওর এসে পড়েছিল, এবং তার ফলে গ্রিনল্যান্ড তো বুঝতেই পারছো সেটা পুরোপুরি আইসে ঢাকা। বাট সেই মিটিওরটা এসে পড়ায়, মিটিওরটা তো খুব গরম ফুটন্ত, হঠাৎ করে জল ফল মানে ওখানকার বরফের যে লেয়ার্স গুলো সেগুলো জ্বলে যায়, গলে যায়, এবং তার সাথে ওটা এত জোরে এসে পড়েছিল যে ওখানে একটা খুব মানে একটা ভলক্যানো ছিল, বাট সেটাতে লাস্ট 100 ইয়ার্স ধরে কখনো ইরাপশন হয়নি, সেই ভলক্যানো থেকে ইরাপশন হতে শুরু করে দেয়, এবং এত বেশি ইরাপশন হতে শুরু করে যে পুরো ইউরোপে তার ধোঁয়া ছড়িয়ে পড়ে, পুরো ইউরোপের আকাশ কালো ব্ল্যাক হয়ে যায়। ইভেন লন্ডন থেকে শুরু করে যে জার্মানি, যে মেজর মেজর এয়ারপোর্টস গুলো আছে সেই সব জায়গাতেও প্লেন ওঠানামা করতে পারছিল না, প্রায় 1 উইক সব বন্ধ ছিল। ইভেন কানাডাতেও কিন্তু সেই ধোঁয়া গিয়ে পৌঁছায়। গ্রিনল্যান্ডে এত একটা বড় ভলক্যানিক ইরাপশন হয়েছিল ওই মিটিওরের জন্য। যদিও কোনো মানুষ সেভাবে মারা যায়নি, কারণ যেখানে মিটিওরটা পড়েছিল সেখানে কোনো সেটেলমেন্ট নেই, বাট তার ফলে মানে তারপরে 1 উইক ধরে একটা বিশাল বড় ডিসরাপশন এসেছিল হিউম্যান লাইফে, কমিউনিকেশনে, ট্রান্সপোর্টেশনে, পুরো ইউরোপ জুড়ে কিন্তু আকাশ কালো হয়ে গেছিল। আচ্ছা, এবার আসছে ডিজাস্টার। Disaster is the serious disruption of the functioning of a society, causing or threatening to cause widespread human, material, or environmental losses, which render the affected community unable to cope using its own resources. ডিজাস্টার হচ্ছে যে এতক্ষণ ধরে যে হ্যাজার্ডের কথা বললাম, হ্যাজার্ড বলতে গিয়ে আমি অনেক সময় ডিজাস্টারের কথা বলে ফেলেছি, কারণ হ্যাজার্ড আর ডিজাস্টার হচ্ছে দুটো ইন্টারলিঙ্কড। হ্যাঁ, হ্যাজার্ড ছাড়া ডিজাস্টার হবে না, ডিজাস্টার হতে গেলে হ্যাজার্ড একটা লাগবেই, শুধু এমনি এমনি ডিজাস্টার হতে পারে না। ওকে, আচ্ছা এক সেকেন্ড। হ্যাঁ, তো যেখানে ছিলাম, ডিজাস্টার হচ্ছে এমনই একটা জিনিস যেটা মানুষের ক্ষতি করবে। হ্যাঁ, দেখ এখানে তাই জন্য বলছে ডিসরাপশন অফ দ্য ফাংশনিং অফ আ সোসাইটি, মানে টেম্পোরারিলি একটা সমাজের, একটা সোসাইটির যে কোনো ফাংশন, মানে সব রকম ফাংশনে ডিসরাপ্টেড হবে, মানে ঠিকঠাক ভাবে প্রপার ফুড না পাওয়া, প্রপার এগ্রিকালচার সিস্টেম হ্যাম্পার হওয়া, ট্রান্সপোর্টেশন সিস্টেম হ্যাম্পার হওয়া, বাকি আর অন্যান্য সব রকম ফাংশনই হ্যাম্পার্ড হবে, causing or threatening to cause widespread human, material or environmental loss. হিউম্যান লস হতে পারে, মেটেরিয়াল লস হতে পারে, যেমন রিসোর্সের উপর একটা বিশাল লস আসে, ঠিক আছে। এনভায়রনমেন্টাল লস তো হয়ই, যেটা এবার হয়েছিল, যেমন আমফানের পর প্রচুর গাছপালা পড়ে গেছিল, তার সাথে গাছের উপর থাকা অনেক ফনা, ফনা মানে বার্ডের অনেক স্পিসিস, পাখি, অনেক পাখি মারা গেছিল গাছের সাথে সাথে।
এবং তার সাথে মানুষের তো প্রচুর ক্ষতি হয়েছিল, তার সাথে রিসোর্সের ক্ষতি হয়েছিল। রিসোর্স মানে এগ্রিকালচার ফিল্ডে যে সমস্ত ফসল ছিল সব নষ্ট হয়ে গেছিল, এবং এখনো সুন্দরবন রিজিয়নে যেসব এগ্রিকালচার ফিল্ডে স্যালাইন ওয়াটার ঢুকে গেছিল, অনেকেই নিয়ে কাজ করছিস তাদের সেই সমস্ত রিসোর্সের উপর একটা লস এসছে। তো এই জন্য আমফান অবশ্যই একটা বিশাল বড় ডিজাস্টার ছিল। এবং এই যে লস গুলো সেগুলো কমিউনিটি আমাদের এখানকার মানে যেখানে যে লস এসছে সেখানকার লোকাল কমিউনিটি সেটাকে হ্যান্ডেল করতে এবল নয়, তখনই তাকে বলবো কিন্তু ডিজাস্টার। ওকে, এই জন্য যত বেশি ডেভেলপমেন্ট হবে, যত বেশি ডেভেলপড কান্ট্রি, সেখানে ডিজাস্টারের এফেক্ট তত কম, কারণ তাদের ভালনারেবিলিটি টু ডিজাস্টার অনেকটা কম। আমরা পড়বো আমাদের নেক্সট টপিকে আমরা পড়বো ভালনারেবিলিটি, রিস্ক, এই সমস্ত টপিক গুলো পড়বো। এই ভালনারেবিলিটি কিন্তু ডেভেলপমেন্টের সাথে রিলেটেড। যেমন একটা এক্সাম্পল দিই, আমফানের সময় যাদের মাটির ঘর বা মাথায় হয়তো টিনের চাল, সেই সমস্ত বাড়িগুলো কিন্তু অনেক বেশি ভালনারেবল ছিল যাদের পাকা বাড়ি তাদের থেকে। পাকা বাড়ি কিন্তু পুরোনো দিনের বাড়ি না, পুরোনো দিনের বাড়িগুলো আবার ভালনারেবল। পুরোনো দিনের বাড়ি কিন্তু কোনো যত্ন আত্তি হয় না, যেমন উত্তর কলকাতায় বেশ কিছু বাড়ি আছে, এরকমই অনেক জায়গাতেই অনেক পুরোনো দিনের বাড়ি আছে যেগুলো হয়তো বড় বড় গাছপালা বেরিয়ে গেছে, সেগুলোও যথেষ্ট ভালনারেবল। আবার সেম ওয়েতে ভালনারেবল হচ্ছে তারাও যারা একদম মাটির বাড়িতে থাকে, তারাও কিন্তু ভালনারেবল। তো সেই জন্য দেখবে এবার আমাদের মানুষের মৃত্যুটা অনেকটা কম করা গেছিল এই একটাই কারণে, কারণ যারা যারা কাঁচা মাটির বাড়িতে যা থাকে তাদেরকে নিয়ে গিয়ে আহ ডিজাস্টারের সময় কিছু ঘর তৈরি করা হয়েছে, যেখানে নিয়ে গিয়ে রাখা হবে, সরকারের তরফে রাখা হবে এবং তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হবে। তো সেরকম জায়গায় নিয়ে গিয়ে রাখা হয়েছিল। তো সেই জন্য ভালনারেবিলিটি থাকলে ভালনারেবল পোর্শনস অফ সোসাইটিতে কিন্তু ডিজাস্টারের এফেক্টটা অনেক বেশি হয়। Disasters are only disasters because they impact and affect the way in which we live. হ্যাঁ, আমরা যেভাবে থাকি, যেভাবে বসবাস করি তাকে হ্যাম্পার করে, সেই ডেইলি ওয়ে অফ লাইফকে আমাদের হ্যাম্পার করে ডিজাস্টার। They can be caused by the impact of natural occurrence or on human beings or by human beings themselves. যেটা আমি একটু আগেই বলছিলাম, ন্যাচারাল কজেস দিয়েও হতে পারে, আবার ম্যান ইনডিউসড ডিজাস্টারও হতে পারে। From the above definitions, it becomes apparent that it is incorrect to refer to natural disaster, since natural phenomena in themselves are not disasters unless they impact negatively on populated areas. যেটা হ্যাজার্ডের ক্ষেত্রে বলছিলাম, যে কোনো ন্যাচারাল ফেনোমেনা কিন্তু ততক্ষণ অবধি তাকে আমরা ডিজাস্টার বলবো না যতক্ষণ না সেটা হিউম্যান লাইফকে এফেক্ট করছে, সেটা পপুলেটেড এরিয়াজ এর ওপর যতক্ষণ না নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে ততক্ষণ সেটা অবশ্যই কোনো ডিজাস্টার নয়। আচ্ছা, হু এর মতে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার মতে ডিজাস্টার ইজ এনি অকারেন্স দ্যাট কজেস damage, ecological disruption, loss of human life, deterioration of health and health services on a scale sufficient to warrant an extraordinary response from outside the affected community. মানে এটা মুখস্থ করে ফেলবে হু এর যে ডেফিনিশনটা রয়েছে। এটা মানে এতক্ষণ ধরে যেটা বললাম, যে ড্যামেজ, ইকোলজিক্যাল ডিসরাপশন, মানুষের মৃত্যু হবে এবং নানা রকমের হেলথ সার্ভিসের ডিটোরিয়েশন ঘটবে। হেলথ সার্ভিস মানে যে ধরো যেমন ওই যে আমফানের পরে ফ্লাড হয়েছিল, ড্যাম ভেঙে গেছিল, এই যে এইগুলোর ফলে মানুষ খেতে পাচ্ছিল না, প্লাস ফ্লাড হওয়ার জন্য ড্রিঙ্কিং ওয়াটার একটা অভাব হয়েছিল। তো তখন খুব মানে ডিটোরেটেড লেভেলের যে ড্রিঙ্কিং ওয়াটার সেগুলো মানুষ খেতে বাধ্য হয়েছিল, এবং তার থেকে পেটের গোলমাল হতে পারে, নানা রকমের অসুখ হতে পারে, জ্বর হতে পারে, অত বৃষ্টিতে ভিজলে জ্বর হতে পারে। তো এই সমস্ত হেলথের প্রবলেম গুলো, এবং তখন সেই এরিয়ায় যে হসপিটাল, তার যে সার্ভিস, সেগুলো পাওয়া যায় না, কারণ সবই তো তখন জলের তলায়। তো সেই সব কারণে কিন্তু ডিটোরিয়েশন হয় হেলথ সার্ভিসেস, এবং সেই যে কমিউনিটির মধ্যে থেকে ভালো মতো রেসপন্স পাওয়া যায় না, এবং তখন তারা আশা করে যে বাইরের, ওই কমিউনিটির বাইরের থেকে হেল্প আসবে, না হলে তাদের পক্ষে উঠে দাঁড়ানো সম্ভব হয় না। আচ্ছা, ডিজাস্টারের ক্যারেক্টারিস্টিক্স কি কি? সাডেন হয়,
হাই পোটেনশিয়ালিটি থাকে, মানুষের লস করার, রিসোর্সের লস করার হাই পোটেনশিয়ালিটি থাকে, ইন্টেন্সিটি ভীষণ বেশি হয় এবং খুব কম সময়ের মধ্যে অনেক একটা হিউজ লেভেলে হয়ে যায়। হাই ইন্টেন্সিটি একটা শর্ট টাইমের মধ্যে হয়ে যায়। কি কি এফেক্টস হতে পারে ডিজাস্টারে? লস অফ লাইফ অ্যান্ড প্রপার্টিজ, ডেথস, ডিসেবিলিটি, লস অফ প্রপার্টিজ, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে আমার বাড়ি যেখানে ছিল আমাকে সেখান থেকে মানে এত আর কি ঝড়ের তাণ্ডব যে আমাকে সেই বাড়ি ছেড়ে যেতে হলো, যেটা আমি এখনই বলছিলাম যে যাদের যাদের কাঁচা বাড়ি ছিল সরকার থেকে তাদেরকে নিয়ে গিয়ে সরকারি একটা শেল্টারে রাখা হয়েছিল। ওকে, স্টর্ম, ওটাকে নাম দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্টর্ম শেল্টার সম্ভবত। হ্যাঁ, স্টর্ম শেল্টারে নিয়ে গিয়ে রাখা হয়েছিল যাতে তাদের ওপর যে তারা তো ভালনারেবল সেকশন, তো তাদের ওপর যাতে খুব একটা তারা যাতে মারা না যায়, মানুষের মৃত্যুটা যাতে আটকানো যায়, কারণ বাড়িতে থাকলে তাদের ঘর বাড়ি তাদের উপরই ভেঙে পড়ে তারা মারা যেতে পারে। তো সেই জন্য তাদেরকে ডিসপ্লেস করা হয়েছিল টেম্পোরারিলি যদিও, বাট সেটাও একটা ডিসপ্লেসমেন্ট। এনভায়রনমেন্টাল লস তো হয়, ইনক্রিজ ইন কমিউনিকেবল ডিজিজ, যেটা আমি বললাম যে ড্রিঙ্কিং ওয়াটারের সাথে ফ্লাড ওয়াটার যদি মিশে যায় তখন সেটা কিন্তু খেয়ে নানা রকমের শরীর খারাপ, পেটের গোলমাল এসব হতে পারে। অবস্ট্রাকশন অফ ডেভেলপমেন্ট, এই যে এত যে ঝড়টা হলো, ডেভেলপমেন্টের তো একটা বিশাল অবস্ট্রাকশন না, কত কয়েকশো কোটি টাকা আবার করে স্যাংশন করতে হলো। ওখানকার যে ইলেকট্রিক পোল গুলো সব ভেঙে গেল, ভেঙে গিয়ে সব নতুন করে করতে হলো। ওখানকার বলে না, নর্থ 24 পরগনাসেরও সেম অবস্থা হয়েছে, সাউথ 24 পরগনাস তো আছেই, নর্থ 24 পরগনা, ওদিকে হাওড়া, হুগলি, সবারই সেম অবস্থা হয়েছিল। এবং সমস্ত যে ইলেকট্রিক পোল গুলো, সমস্ত ইলেকট্রিক তারগুলো সমস্ত ছিঁড়ে দফারফা। তো এগুলো তো ওয়ান টাইপ অফ ডেভেলপমেন্ট হ্যাম্পার, অবস্ট্রাকশন। সো মানে যেগুলো ছিল সেগুলো আবার করে করতে হলো, কারণ সব ভেঙে চুরে তছনছ। আচ্ছা, এবার ডিজাস্টারের ক্লাসিফিকেশন, এটা খুব ইজি। হ্যাজার্ডের ক্লাসিফিকেশন আর ডিজাস্টার ক্লাসিফিকেশন অলমোস্ট সেম। ন্যাচারাল ডিজাস্টার অ্যান্ড ম্যানমেড ডিজাস্টার, যেগুলো আমরা হ্যাজার্ডের মধ্যে পড়েছি প্রত্যেকটাই ডিজাস্টার, এটা মাথায় রাখবে। তো এটা আমি আলাদা করে বলছি না, পড়ে রাখবে, জাস্ট একই জিনিস। এখানে শুধু একটা জিনিস একটু বলেই, এপিডেমিক্স, ইনফেস্টেশনস। এপিডেমিক্স মানে এখন তো দেখছোই এটা ওয়ান টাইপ অফ এপিডেমিক, এবং প্যান্ডেমিক বলছে এই কারণে, প্যান এপিডেমিক বলে এটাকে প্যান্ডেমিক বলছে, মানে অল ওভার ওয়ার্ল্ড, প্যান মানে হচ্ছে সারা জায়গায় সব জায়গায় ছড়িয়ে পড়েছে, তাই এটার নাম প্যান্ডেমিক। তো এবং নভেল ভাইরাস বলছে কেন, নভেল কথাটা মানে হচ্ছে নতুন, তো তাই জন্য নভেল ভাইরাস বলছে। এবং প্যান্ডেমিক, তো এটা ওয়ান টাইপ অফ প্যান্ডেমিক, সেটাও এখানে অ্যাড করে দিতে পারো। আমি ইয়েলো ফিভার, কলেরা, মেনিনজাইটিস দিয়েছি এখানে। যখন ইয়েলো ফিভার হচ্ছিল তখন ওটা ওয়ান টাইপ অফ এপিডেমিক ছিল, তারপরে কলেরা হলো, তারপর মেনিনজাইটিস হলো, তারপর আমরা ভাবলাম যে আমরা এপিডেমিক থেকে ছাড় পেয়ে গেছি বোধহয়, আমাদের আর হবে না, আমরা এরকম টাইপের কোনোদিনও আর এপিডেমিকও হবে না, কারণ আমরা সায়েন্টিফিক্যালি যথেষ্ট অ্যাডভান্সড হয়ে গেছি। তো আমাদেরকে আবার বোকা বানিয়ে আবার একটা এপিডেমিক আমরা সামনা করতে হলো আমাদেরকে, তার নাম হলো করোনা ভাইরাস বা কোভিড-19। তো কোভিড-19 এখানে কিন্তু একটা এপিডেমিক, এখানে অ্যাড করে ফেলতে পারো। আর একটা হলো ইনফেস্টেশনস। ইনফেস্টেশনও আমরা খুব রিসেন্টলি দেখেছি, লকাস্ট ইনভেশন। লকাস্ট মানে কি, বাংলায় হলো পঙ্গপাল। খুব বেশি দিন না, মাসখানেক আগের কথা, পঙ্গপাল নিয়ে খুব লেখালেখি টিভিতে বলা বলি হচ্ছিল, যদিও ওয়েস্ট বেঙ্গল আসার আগেই তাদেরকে ভাগিয়ে দেওয়া সম্ভব হয়েছে। সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজস্থান, ওরা আসছিল আফ্রিকা থেকে, সেই পঙ্গপালের দলটা উড়ে উড়ে এসছিল, রাজস্থানে ঢুকেছে এবং বিহার অব্দি এসে গেছিল, বাট সামহাউ ওয়েস্ট বেঙ্গলে আর ঢোকেনি। লকাস্ট কিন্তু একটা বিশাল বড় ক্ষতি, কারণ ওরা নিমেষের মধ্যে, 1 ঘন্টার মধ্যে একরের পর একর জমি সমস্ত ফসল খেয়ে চলে যেতে পারে। মারাত্মক মারাত্মক। সেরকমই মেইলি বাগ ইনফেস্টেশন, বাগও এই টাইপের বাগ, ওই ধরো এগ্রিকালচার ফিল্ডে যদি ছড়াতে শুরু করে তো প্লান্টকে মেরে ফেলতে পারে। তো সেই জন্য এই দুটো টাইপের ইনফেস্টেশনই কিন্তু খুব ভয়ঙ্কর, ক্ষতি হয়ে যায়, লস হয়ে যায়, রিসোর্স লস। এছাড়া টেকনিক্যাল ম্যানমেডের মধ্যে ওয়ার্স, যে কোনো টাইপের ওয়ার, যুদ্ধ, সিভিল স্ট্রাইফ মানে সিভিল ওয়ার্স। এই যে দেখবে সিরিয়া, খুব রিসেন্ট এক্সাম্পল দিচ্ছি, সিরিয়া
সিরিয়াতে সিভিল ওয়ার্স, পুরো দেশটা একদম তছনছ, পুরো দেশে কোথাও কোনো একটা বাড়ি আর বেঁচে নেই, সমস্ত জায়গা যেন পুরো ধ্বংসপুরী মনে হয়। ছবি দেখলে তো ধ্বংসপুরী মনে হয়, ভিডিও দেখলে ধ্বংসপুরী মনে হয়, সমস্ত বাড়িঘর ভাঙা, কেউ ওখানে সেফ নয়। তো চলছে। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার, লার্জ স্কেল অ্যাক্সিডেন্টস, ফায়ার্স, এক্সপ্লোশনস, এসব তো আছেই। এগুলো নিয়ে অলরেডি তোমাদের নিয়ে কথা হচ্ছিল আমাদের ডিজাস্টারের প্র্যাকটিক্যাল ক্লাসে। এগুলোই হচ্ছে নানা টাইপের ডিজাস্টার। এনভায়রনমেন্টাল কন্টামিনেশন তো আছেই, যেটা আমি একটু আগে মার্কারির যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, যে মার্কারি ওশানের জলে মিশে প্রচুর মাছ মারা গেছিল জাপানে। এছাড়া স্ট্রাকচারাল ফেইলিয়ার্স, ড্যামস, মাইন্স, ব্রিজেস, যেটা তোমরা করছো, কলকাতার ব্রিজ ভেঙে পড়া, সেটাও ওয়ান টাইপ অফ স্ট্রাকচারাল ফেইলিয়ার্স। এগুলো সব কিন্তু হ্যাজার্ডের ডিজাস্টারের মধ্যে পড়ে। তো এই ছিল আমাদের ফার্স্ট টপিক আজকে এই অবধি। নেক্সট ক্লাসে আমরা রিস্ক, ভালনারেবিলিটি, রিস্ক মেজারমেন্ট, রিস্ক কি করে আমরা মেজার করব, সেই সমস্ত অ্যাঙ্গেল গুলো পড়বো। আজকে এইটুকুই। থ্যাংক ইউ।